আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে কি, যা জানালেন আইন উপদেষ্টা। জানাবো পারভেজ হত্যা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি ঢাবি ছাত্রদলের। এদিকে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে ঢাকায় এনসিপির বিক্ষোভ। পোপ ফ্রান্সিসের মৃত্যুতে তারেক রহমানের শোক। এবং সর্বশেষ জানাবো দুপুর 1টার মধ্যে যেসব জেলায় ঝড় বৃষ্টি হতে পারে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে কি, যা জানালেন আইন উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচনের যে টাইমলাইন দিয়েছেন এর কোনো রকম ব্যত্যয় হবে না, তার কথা সবার বিশ্বাস করতে হবে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। যুগান্তরের পক্ষ থেকে আইন উপদেষ্টার কাছে জানতে চাওয়া হয়, আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে চাইলে তাদের সেই সুযোগ দেওয়া হবে কিনা। প্রশ্নোত্তরে ডক্টর আসিফ নজরুল বলেন, আগামী ডিসেম্বরের আগে জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে না, এখনো অনেক সময় বাকি আছে। এর সময়ের মধ্যে বিচার প্রক্রিয়া এবং জনমতের আরো সুস্পষ্ট প্রকাশ আমরা দেখতে পারবো। এটার মধ্য দিয়ে ব্যাপারটা নির্ধারিত হবে। নির্বাহী আদেশে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে কোনো আনুষ্ঠানিক এজেন্ডায় আসেনি, ওইভাবে আলোচনা হয়নি। বিচারিক প্রক্রিয়া আছে, জনমত আছে, সেগুলোর মধ্য দিয়ে আওয়ামী লীগের ভাগ্য নির্ধারিত হবে। অন্তর্বর্তী সরকারের গঠন প্রক্রিয়ায় আপনার বিশেষ ভূমিকা ছিল, ওই সময় আপনার সামনে কি কি চ্যালেঞ্জ ছিল। জবাবে অধ্যাপক ডক্টর আসিফ নজরুল বলেন, আমি এটা নিয়ে এখনই বিস্তারিত বলতে চাই না, কারণ আমি তো গোপনীয়তার শপথ নিয়েছি। ব্যক্তিগত ভূমিকার চেয়ে সরকারের প্রতি আমার যে দায়িত্বশীলতা সেটার দিকে বেশি লক্ষ্য রাখা উচিত। ফলে আমি বিস্তারিত বলবো না, শুধু এটুকু বলবো, আমার প্রচেষ্টা ছিল অভ্যুত্থানের পক্ষে যত শক্তি আছে তাদের মধ্যে যেন ঐক্য থাকে এবং গণ অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী ছাত্র নেতাদের ভয়েসটা যেন যথেষ্ট সম্মান ও গুরুত্বের সঙ্গে গ্রহণ করা হয়, সেই প্রচেষ্টা ছিল। ওই সময় আমি সবার মধ্যে এক ধরনের কঠিন ঐক্য, সমঝোতা, পরস্পরকে বোঝার প্রচেষ্টা, পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ দেখেছিলাম। অন্তর্বর্তী সরকার গঠনের পরবর্তীকালে কোনো সময় যেটার অভাব দেখেছি এবং তা দেখা মাত্র আমার মনেই আশঙ্কা তৈরি হয় যে গণ অভ্যুত্থানের পক্ষ শক্তির মধ্যে মতভেদ থাকবে, মতভিন্নতা থাকবে, কিন্তু বড় ধরনের কোনো বিরোধ যেন না থাকে। ওই সময়ে মতবিরোধ থাকলে আমরা কঠিন চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে পারতাম না। পারভেজ হত্যায় দৃষ্টান্তমূলক শাস্তি দাবি ঢাবি ছাত্রদলের। প্রাইম এশিয়া ইউনিভার্সিটির পারভেজ হত্যায় দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেছেন, আমরা যারা রাজনীতি করি তাদের কাজ হলো, সাধারণ শিক্ষার্থীরা একেবারে রাজনীতি বিমুখ হলে একটা দেশ গণতান্ত্রিক পন্থায় চলতে পারে না। তাই আমরা তাদের সোচ্চার করব, আমরা লিফলেট বিতরণ করব, আড্ডা গানে তাদেরকে বোঝাতে সক্ষম হব। সোমবার দুপুর 1টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে বেসরকারি প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র জাহিদুল ইসলাম পারভেজের হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি মানববন্ধন করেছে ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। এর সময় তিনি এসব কথা বলেন। মানববন্ধনের গণেশ চন্দ্র রায় সাহস বলেন, ছাত্রদল বাংলা সিনেমা শাবানা না যে 2.5 ঘন্টার একটা সিনেমা শাবানা কষ্ট করে, দুঃখ করে, কিন্তু যখন শাবানার ভালো সময় আসে, প্রতিশোধ নেওয়া লাগবে, তখন কিন্তু সে ক্ষমা করতে চায়। তিনি বলেন, ছাত্রদলের সামনের সারির নেতৃত্ব যদি আগামীতে কোনোভাবে আহত হয়, নিহত হয়, আমরা বাংলা সিনেমা শাবানার মতো আচরণ করতে পারবো না। ওগো, এদের ক্ষমা করো, আমরা ক্ষমা করতে পারবো না। আমাদেরও রক্ত গরম হয়, আমাদেরও শরীর গরম হয়। গণেশ বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছিল একটি কমন প্ল্যাটফর্ম, কিন্তু এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারকে কলুষিত করছে কারা, এটা আমাদের প্রশ্ন। যারা এই প্ল্যাটফর্মের সামনে রেখে মব সৃষ্টি করে বাংলাদেশকে অগণতান্ত্রিক পন্থা দিকে ঠেলে দিচ্ছে, তাদের হুঁশিয়ারি উচ্চারণ করে দিতে চাই। আজ থেকে ছাত্রদল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নয়, এটিকে বৈষম্যমুখী ছাত্র আন্দোলন বলবে। ঢাবির ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, সাধারণ শিক্ষার্থীদের বেশে বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৈষম্য বিরোধী ব্যানারের মাধ্যমে ছাত্রলীগের পুনর্বাসন প্রক্রিয়া চলছে। কেউ যদি এই ব্যানারকে ব্যবহার করে ছাত্রলীগের পুনর্বাসন করে, তাদের বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা নেব। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, কিন্তু কঠোর অবস্থান নিতে ভুলে করব না। ছাত্রদলের এই সাধারণ সম্পাদক বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র নেতাকে শিক্ষা প্রতিষ্ঠান প্রাঙ্গণে নির্মমভাবে হত্যার মধ্য দিয়ে 5ই আগস্ট পূর্ববর্তী সন্ত্রাসের রাজত্বকে পুনরায় ফিরিয়ে আনার অপচেষ্টা চলছে। মানববন্ধন কর্মসূচিতে আরো বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ সভাপতি আনিসুর রহমান খন্দকার অনিক, যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন শাওন প্রমুখ। আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে ঢাকায় এনসিপির বিক্ষোভ।
আওয়ামী লীগের বিচার ও দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ এবং সংস্কার ও গণপরিষদ নির্বাচনের দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির বৃহত্তর মোহাম্মদপুর জোন। বিকেল 5টায় মোহাম্মদপুর এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব আকরাম হোসেন সভাপতিত্বে ও কেন্দ্রীয় সংগঠক এম সোয়াইবের সঞ্চালনায় বিক্ষোভ মিছিলের আগে সমাবেশ হয়। মিছিল পূর্ব সমাবেশে আকরাম হোসেন বলেন, গণঅভ্যুত্থানের 8 মাস পরেও এখনো পর্যন্ত জুলাই অভ্যুত্থানের শহীদ ও আহতদের নামে সরকারি গেজেট প্রকাশ করা হয়নি, যা খুবই দুঃখজনক। প্রশাসনের আড়ালে এখনো আওয়ামী লীগকে পুনর্বাসন করার পায়তারা করা হচ্ছে, যা এই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের জনগণের সঙ্গে প্রত্যক্ষ গাদ্দারি। তিনি বলেন, একটি হত্যাকারী দল হিসেবে আওয়ামী লীগের সব রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ এবং তাদের বিচার নিশ্চিত করতে হবে। এই সন্ত্রাসী সংগঠনের কোনো প্রকার পুনর্বাসনের চেষ্টা করা হলে মুক্তিকামী ছাত্র জনতা রুখে দেবে বলে হুঁশিয়ারি দেন তিনি। আকরাম হোসেন আরো বলেন, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপের মাধ্যমে আগামীর বাংলাদেশ বিনির্মাণ করতে হবে। এর জন্য সংস্কারের বিকল্প নেই। সংস্কার ও গণপরিষদ নির্বাচনের মাধ্যমে শুধু অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা বাস্তবায়ন সম্ভব। এর অন্যথা হলে আবারও বাংলাদেশ ফ্যাসিবাদের অতল গহ্বরে হারিয়ে যাবে। কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব সালেউদ্দিন সিফাত বলেন, আওয়ামী লীগ কোনো গণতান্ত্রিক রাজনৈতিক সংগঠন না, এটি একটি ফ্যাসিবাদী ও মাফিয়া দল। যারাই এখন এই দলকে নতুন বাংলাদেশের রাজনীতিতে প্রাসঙ্গিক করার প্রয়াস চালাচ্ছেন, তাদের মাথায় রাখতে হবে আওয়ামী লীগের বিরুদ্ধে জনরায় ঘোষিত হয়েছে 36শে জুলাইয়ে। এম সোয়াইব বলেন, আওয়ামী লীগ একটি গণহত্যাকারী দল। দিল্লির প্রেসক্রিপশন বাস্তবায়ন করাই ছিল তাদের সাংগঠনিক কার্যক্রম। বিশ্বের যেমন ভালো বিষ বা খারাপ বিষ বলে কিছু নেই, তেমনি আওয়ামী লীগেরও ভালো লীগ বা মন্দ লীগ বলে কিছু নেই। তাদের একটাই পরিচয়, গণহত্যাকারী লীগ। অবিলম্বে তাদের সব সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ এবং দল হিসেবে তাদের বিচার ও নিবন্ধন বাতিলের দাবি জানান তিনি। পোপ ফ্রান্সিসের মৃত্যুতে তারেক রহমানের শোক। পোপ ফ্রান্সিসের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পোস্টে তারেক রহমান বলেন, আমি পোপ ফ্রান্সিসের মৃত্যুতে গভীরভাবে শোকাহত। তিনি একজন শ্রদ্ধেয় আধ্যাত্মিক নেতা, যার জীবন শান্তি ও আন্তঃধর্মীয় সংলাপ গড়ে তোলার জন্য করুণা, নম্রতা এবং অক্লান্ত প্রচেষ্টার উদাহরণ। তার নৈতিক স্পষ্টতা এবং সব মানুষের মর্যাদার প্রতি অটল অঙ্গীকার তাকে সব ধর্ম ও জাতির মানুষের শ্রদ্ধা ও প্রশংসা এনে দিয়েছে। তিনি আরো বলেন, বিএনপি ও বাংলাদেশের জনগণের পক্ষ থেকে আমি বিশ্বের ক্যাথলিক সম্প্রদায় এবং এই মহান ক্ষতির জন্য শোকাহত সবার প্রতি গভীর সমবেদনা জানাই। পোপ ফ্রান্সিসের উত্তরাধিকার আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করে চলবে। বিশ্বের ক্যাথলিক খ্রিস্টান ধর্মের সর্বোচ্চ নেতা পোপ ফ্রান্সিস 88 বছর বয়সে ভ্যাটিকানের কাসা সান্তা মার্তায় নিজ বাসভবনে তিনি মারা যান। এদিকে মস্তিষ্কে রক্তক্ষরণ ও হৃদরোগে আক্রান্ত হয়ে পোপ ফ্রান্সিসের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন ভ্যাটিকান। এছাড়া মৃত্যুর আগে পোপ কোমায় চলে গিয়েছিলেন বলেও তার মৃত্যু সনদে উল্লেখ করা হয়েছে। দুপুর 1টার মধ্যে যেসব জেলায় ঝড় বৃষ্টি হতে পারে। দুপুর 1টার মধ্যে দেশের 3 জেলার ওপর দিয়ে ঘন্টায় 60 কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। ভোরে দেশের অভ্যন্তরীণ নদী বন্দরের জন্য দেওয়া সতর্ক বার্তায় এ তথ্য জানানো হয়। আবহাওয়াবিদ মোহাম্মদ ওমর ফারুকের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলগুলোর ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকায় নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাসে বলা হয়েছে, সোমবার সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 24 ঘন্টায় ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।